নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কাজের মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কাজের মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বাবা, কতদিন পর আজকে সকালে গরমটা একটু কম লাগছে। তার উপরে গাছের পাতা হাওয়ায় দুলছে। জানালা খুলে বসে রয়েছি এই সুন্দর হাওয়াটা উপভোগ করার জন্যে। এখন বাজে সকাল 6টা। ভোরবেলা ওঠা আমার ছোটবেলাকার অভ্যেস। প্রথমে যখন 6-7 বছর বয়স ছিল, স্কুলে পড়তে যেতাম, তখন তো ওই ভোরেই ঘুম থেকে উঠতে হতো। সে শীতকাল হোক কি গ্রীষ্মকাল অথবা অঝোরে বর্ষা। মাঝে মধ্যে যখন রেনি ডে উপলক্ষে স্কুল ছুটি দিত, তখন মনটা অনাবিল আনন্দে ভরে উঠত। ছোটবেলাকার সেই সব স্মৃতি আজও কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব, আর বড় হয়ে এখন মনে হয় দূর, ওই ছোটবেলাকার জীবনটাই ভালো ছিল। কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, ভবিষ্যৎ পরিকল্পনার প্রকল্প কিচ্ছু ছিল না। খাও দাও, পড়াশোনা করো, খেলাধুলা করো, টিভি দেখো, দিদা ঠাকুমা ঠাকুরদা বাবা মা বাড়ির সকলের চোখের মনি হয়ে থাকো। এখন তো বড় হয়েছি, প্রত্যেক কথায় কথায় তুই তো বড়, এইটা শুনতে হয়। আর শুনতে শুনতেই কানটা কেমন যেন পৌঁছে গিয়েছে, ভালো লাগে না। পরবর্তী প্রজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে ছোটই হতে চাই, বড় হতে চাই না। আমার দোতলার ঘরে জানালায় বসে বসে এইসবই আপাতমস্তক চিন্তা করছিলাম। হঠাৎ করে আমার বাড়ি থেকে এই 2-3টে বাড়ি পরই একটি বাড়ি থেকে আর্তস্বরে ওই সকালবেলা চিৎকার শুনে আমার কবি কবি ভাবটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এই গরমেও মাঝে মাঝে কোকিল ডাকে, মানে তারাও একটা দোনমনোর মধ্যে পড়ে যায়। ধুর, এসব অশিক্ষিতদের পাড়ায় থাকতে একদম ভালো লাগে না। এই পাড়ায় এসেছি মাত্র মাস 2 হয়েছে, তাতেই ওই বাড়িটা থেকে এত চিৎকার আসে। একদিন বাজার করে ফেরার পথে তাকিয়ে দেখেছিলাম কে থাকে ওই বাড়িতে। কাউকে খুঁজে পাইনি। এক চালার একটা বাড়ি, সামনে খোলা মাটির উঠোন, একটা কল আছে, আর আছে শৌচাগার। আর ওই এক চালা ঘরের সামনের দিকে ছোট্ট মতো টোং করে বারান্দা। বাড়ির উঠোনের একদম সামনে একটা ভ্যান রাখা। বোধহয় বাড়ির যিনি মালিক তিনি ভ্যান চালক। দৃষ্টি পড়তেই দেখলাম একটা বছর 9-10 বাচ্চা মেয়েকে খুব পিটাচ্ছে। বোধহয় মাই হবে। বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে গেল। আমি এই বাড়ির বড় সন্তান। যতই বড় হই না কেন, আমার বাবা অথবা মা কখনো আমাকে একটা ফুলের টোকাও দিয়ে দেখেনি। এই বাড়িতে প্রত্যেকের সঙ্গেই উঠেছি আমি, ভাড়াটিয়া হিসাবে নয়, পাকাপোক্ত কেনা বাড়ি। আদি বাড়ি পূর্ব বর্ধমান। সেইখানে জমি নিয়ে বাক বিতণ্ডার কারণে বাবা সেই সম্পত্তি জ্যাঠাদেরকেই বেচে দিয়ে এসেছেন, নগদ 50 লক্ষ টাকা বিনিময়ে। সেই টাকা ট্রেনে করে আস্তে আস্তে মানে ভাগ হচ্ছিল। আমি কত পাবো অথবা আমার ছোট বোন কতটা পাবে। ভাগের অঙ্কে আমি কমই পাবো, কারণ সেখানেও তো আমি বড়। আমার ওইসবে যায় আসে না। তবে ওই যে একটা কথা বললাম, বড় হতে আর ভালো লাগে না। যদি পরবর্তীতে জন্ম থাকে তাহলে ছোট হব।
আবার অশ্রাব্য গালিগালাজে ঘোরটা কাটলো। মার মাগিরে মার, চুলের মুঠে ধইরা মায়েরা ফেল। অত তোমার বাবা, দেখো তোমার মায়া কি করে। না, একটা হেস্তনেস্ত করতেই হবে। নড়ে চড়ে বসলাম। বেশ চুড়িদারটাকে টান টান করে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম আজকে একটু জিজ্ঞাসাই করে আসবো এদের প্রবলেমটা কি। গেট খুলে বেরোচ্ছি অমনি পিছু থেকে বাবা বললেন, কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? তোর তো মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যেস নেই, আর আজকে তো রবিবার, তোর তো কলেজ ছুটি। হ্যাঁ বাবা ছুটি, কিন্তু ওই যে দেখো কেমন চিৎকার করছে অসভ্যের মতো। একটু বসেছিলাম জানালার কাছে ডায়েরিটা নিয়ে লিখবো বলে, কিচ্ছু লিখতে পারলাম না। 2 মাস ধরে রয়েছি এখানে, অথচ এই 2 মাসের মধ্যে কতদিন যে এদের খিস্তি শুনতে হলো। সত্যি বাপের জন্মে কোনোদিন এমন গালাগালি শুনিনি। বাপের জন্মে কোনোদিন তোর বাবাকে বাপের জন্মে কথাটা বলতে শুনেছিস? ঠিক বলেছ, দেখেছ সঙ্গদোষের অঙ্গ হয়। বলে গেটটা খুলে বেরিয়ে গেলাম। 2 মাস হয়েছে এখানে রয়েছি, কত খিস্তি যে শিখেছি মানে সেটা বলে বোঝাতে পারবো না। হাঁটতে হাঁটতে এগোচ্ছি, যত এগোচ্ছি তত বেশি কাঁচা খিস্তি শুনতে পাচ্ছি। ও রতনের বাবা, আসো না, দেখো তোমার মাইয়া কি করতেছে। ওরে মারো মারো, ধইরা মারো, চুলের মুঠি ধইরা ছিঁড়ে ফেলো। বাচ্চাটাকে মারছেন কেন? আপনি নাকি মানুষ? আমার কথার সঙ্গে সঙ্গে 3টে মানুষের সম্বিত ফিরল। কলপারে বসিয়ে বাচ্চাটিকে সমানে মারছে। গায়ের জামাটা ছিঁড়ে গেছে মার খেতে খেতে। চেহারাটা একেবারে কঙ্কাল সার, এদিকে মাথার চুল ভরা। সেই চুলের মুঠি ধরে একজন ভদ্র মহিলা ওকে মারছে। ভদ্র মহিলার চেহারা বেশ স্থূলর দিকে, মাথার একেবারে টিকির ওপরে খোপা বাঁধা, কপালে ইয়া বড় সিঁদুরের টিপ, সিঁথিতে ভর্তি সিঁদুর, মুখের মধ্যে পান, গলায় তুলসী কাঠের মালা, হাতে নোংরা শাখা আর পলা। গায়ের রংটাও বেশ ময়লা। পরনের শাড়ির রংটা ডুরে কাটা হলুদ হলে কি হবে, হলুদ নুন আর কাদামাটিতে একেবারে যাচ্ছাতাই অবস্থা। গায়ের ব্লাউজটা ঘামে ভিজে চুপচুপ করছে। যাকে ধরে মারছে সে রীতিমতো ঠকঠক করে কাঁপছে মার খেতে খেতে। তার ঠোঁটের কষ বেয়ে রক্ত পড়ছে। গায়ের জামাটা ছেঁড়া, তাই ছোট্ট ছোট্ট বক্ষ বন্ধনে দুটো প্রকাশ্যে বেরিয়ে আসছে বারবার। আর মেয়েটি সেইটুকু বয়সে লজ্জার আবরণ কি সেটা শিখে গেছে বলেই হাত দিয়ে সেটা ঢাকার চেষ্টা করছে। পরনের প্যান্টটাও বোধহয় ছেঁড়া। আমার খুব খারাপ লাগলো। পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে, লুঙ্গি পরা, তবে তারও বেশ উদ্বাস্তুর মতো অবস্থা। মাথার চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, এক গাল ভরা দাড়ি, উচ্চতায় 5 ফুট 3-4 ইঞ্চি হবে। চেহারা ইনারও বেশ মোটার দিকে, গায়ের রং ইনারও বেশ ময়লা, আর সারা শরীরটাই ময়লাতেই ভরা। মারতাছে, ওরা সকাল থেকে মারতাছে। আমারে দেখেই ছুটে এলেন তিনি। কেন, আপনার মেয়েকে মারছে, আপনি কিছু বলতে পারছেন না? ওরে মায়েরাই ফেলামু, হকগোলা আইসা আমার এই দোষ দেয়। আমি ওর সৎমা না? বাহ, নিজেই বলছেন সৎমা, আর মেরেও ফেলবেন? কেন, কি করেছে? এই মোনা, এদিকে আয় তো। আমি ডাকার সঙ্গে সঙ্গে মেয়েটি ছুটে আসতে চেয়েছিল, কিন্তু ভদ্র মহিলাটি পেছন থেকে ওর চুলের মুঠি ধরে এক টান মারলেন। মেয়েটি ছিটকে কলপারে পড়ল, ভাগ্যিস কয়েক ইঞ্চির জন্যে, না হলে ওর মাথাটা গিয়ে কলের মধ্যে লাগতো, আর একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যেত। ইস, আরে আস্তে, মেয়েটা মরে যাবে তো। আমার কথা শুনে ভদ্রলোক কেঁদে ফেললেন। ওরে ওরে নিয়ে যান দিদি, পারলে ওরে বেইসা দেন কোথাও, তাও ভালো থাকবে। বাবা হয়ে এগুলো কি বলছেন দাদা? ওরা দেখাশোনা করার লগে এরারে বিয়া কইরা আনছিলাম। আনা 6 মাস পরে জানতে পারি আমি যারা বিয়া কইরা আনছি আমাগি একখানা নষ্টা, 6 মাসের পোয়াতি, 7 মাসের মাথায় বাচ্চা বিয়ালো। আমি কইতাছো এটা তোমার বাচ্চা, আর তুমি চুপ করো দিনি। কারো সঙ্গে মিল আসে না, দেখতে সাহেব শুয়োরের মতো লাগে। কথা শেষ না হতেই একটা বছর 2-এর ছেলে আঙুল চুষতে চুষতে ওই একচালা ঘরটা থেকেই বেরিয়ে আসে। আমার ভাবতেও অবাক লাগে। 2 মাস হলো এখানে এসেছি, যেই বাড়িটা আমরা কিনেছি তাতে মোটামুটি 5খানা ঘর। আমরা বাড়িতে এই কজন মাত্র সদস্য, প্রত্যেকের ঘর আলাদা। তা সত্ত্বেও ঘরের আসবাবপত্র সবকিছু নিয়ে যেন ঘরের পরিমাণ আরো কম পড়ে। আলাদা রান্নাঘর, আলাদা ঠাকুর ঘর, বাবা মা বোন আর আমি প্রত্যেকের ঘরটা আলাদা, এমনকি পায়খানা বাথরুমটা পর্যন্ত। তাও মনে হয় আরো বেশি জায়গা হলে ভালো হতো। আসলে যত বেশি জায়গা তত বেশি দূরত্ব, এইটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। আমরা ভাবি যত বেশি জায়গা তত বেশি কমফর্টেবল জোন, অথচ বিছানা একটা থাকাই ভালো।
বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। একাধিক ঘর মানেই একাধিক বিছানা, আর একাধিক বিছানা মানেই একে অপরের শয্যা সঙ্গিনী অন্য কারো হয়ে যেতে বেশি বেগ পেতে হয় না। আমার ঘোরটা কেটে গেল। বললাম, ওটা বুঝি আপনার ছেলে? ও আমার পোলা না। দেখছেন আমাদের গায়ের সঙ্গে কোনো মিল আসে? এটা কোনো কথা নয় দাদা, মিল না হতেই পারে, তাই বলে আপনার বাচ্চা নয়? এ আবার কেমন কথা বলছেন? আর দিদি, আপনি কেন মেয়েটাকে ধরে ধরে মারছেন? বাচ্চা মেয়ে, ও কি করেছে? কি করে নাই? ওরে হুগান দেখি, ওরে হুগান কি করে নাই? কি করেছিস রে মনা? ঠোঁট ফুলিয়ে মেয়েটি কাঁদে। লোকটি বলে, কইবে কি, কথা বলতে পারে না, বোবা। আহারে, বাবা না, ওর মারে দেখে ওর শব্দ আসে না মুখ দিয়া। এত ভয় পাস তুই তোর মাকে? দেখেছেন, ওর ভেতরে আতঙ্কের সৃষ্টি করেছেন। ছাড়ুন দেখি, আয়তে আমার সঙ্গে আয়। একবার ভাবলাম, নিজে উপযাচক হয়ে নিয়ে যাব, পরে আবার কেলেঙ্কারি কিছু করবে না তো? কে জানে, অনেক সময় তো এগুলো এক একটা চালও থাকে। তারপরে ভাবলাম, না, 2 মাস ধরে তো রয়েছি, দেখিনি তো কিছু, বা আশেপাশের কারো কাছ থেকে সেরকম কিছু তো শুনিনি। এইখানে আসার পর থেকে এখানকার লোকজনের সঙ্গে বেশ টুকটাক কথাবার্তা, সম্পর্কটা ভালোই আমাদের। বাড়িতে আসার পরে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল, নারায়ণ পুজো হয়েছিল, প্রত্যেকেই এসেছিল। আমার বাবা প্রাক্তন পুলিশ অফিসার, মা গৃহশিক্ষিকা, মানে বাড়িতে বাচ্চা কাচ্চাদের পড়াতেন। এখন আর পারেন না, বোনটা পড়াশোনা করছে, আর আমি বাবার মতোই প্রফেসর হয়েছি। সারাদিন ব্যস্তই থাকি, তবে বাচ্চা কাচ্চাকে দেখতে, পড়াশোনা করাতে অথবা সাহায্য করতে এই ইচ্ছেটা আমার ছোটবেলা থেকেই ছিল। আমার হাতের ইশারায় মেয়েটি উঠে আসে, ওর ছেঁড়া জামাটাকে বুকের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে এগিয়ে আসে আমার কাছে। ইস, ঠোঁটটা কেটে গিয়েছে। কি নাম তোর? চামেলি, বলল মেয়েটি। তোতলাচ্ছিস কেন? ভয় পাই কইলাম না দিদি, ওরে নিয়ে যান, ওরে বেচা দিয়েন কোথাও, দিয়া যেই টাকাগুলা পাইবেন। চুপ করুন আপনি, ওকে কি বেঁচে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি? কিরম টেন্ডেন্সির বাবা মা আপনারা? জন্ম দিয়েছেন অথচ ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন না? ঠিক কইছেন। আমি যা ইনকাম করি তাতে আমার আর আমার মাইয়ার চইলা যায়। শুধু এই পাড়ার লোকের কর্ণের জন্য বিয়া কইরা আনছে এই মাগিটারে, আর আনার পরই আমার এই দুর্দশা, বলে ভদ্রলোক আবার কাঁদতে শুরু করলেন। আমি মেয়েটিকে উপযাচক হয়ে নিয়ে আসছি, আর পেছন থেকে শুনতে পাচ্ছি, দেখছো তোমার মাইয়ারে নিয়ে গেছে, এবারও শরীর বেচ্চা এই মহিলা খাবে। শোনো, যত বড় বাড়ি তত বেশি রহস্য, বুঝলা? কথাটা শুনে আমার গায়ে লাগলো। যেই বাড়িটা ছেড়ে এসেছি সেই বাড়িটা ছাড়ার পেছনেও একটা কারণ আছে। আমার ঠাকুমা, ওনার অবৈধ সম্পর্ক। শুধু তাই নয়, জায়গায় জায়গায় ওনার নামে চরিত্র স্খলন। সবটা মিলিয়ে এত বিশ্রী একটা পরিবেশ, যেখানে আমি বা আমার বোন থাকতে গেলে আমাদের পরবর্তী ভবিষ্যৎ একেবারে অন্ধকার। ওই বলে না, একের বদনামে 10-এর বদনাম, ঠিক সেই রকম। মেয়েটিকে নিয়ে আমি যখন গেট দিয়ে ঢুকি, তখন বাবা বললেন, কি রে, গিয়েছিলি উদ্ধার করতে, একেবারে নিয়ে চলে এলি? এটা কিন্তু ঠিক করিসনি। না বাবা, আমার খুব খারাপ লাগছিল যেভাবে মারছিল। মারছিল, ওদের মেয়ে, ওরা বুঝতো। এত বড় হয়ে গেছিস, তাও এইটুকু বোধ তোর হলো না। ঠিক বলেছ, বড় হয়ে গেছি বলেই নিয়ে এসেছি, আমার কর্তব্য বলে মনে হয়েছে। তাছাড়া আমি তো আর মাস মাইনে কম পাই না। এই মেয়েটি কতটুকুই বা খাবে? সারাদিন খাটবে পিটবে, তারপর দেখছি ওকে দিয়ে কি করা যায়। আমার এই ব্যবহার আমার বাড়ির কারোরই পছন্দ নয়। হ্যাঁ, সবাই বলতে চায় আমি গায়ে গতরেই বড় হয়েছি, বুদ্ধিতে নয়। অথচ যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো কিছু ভাগবাটোয়ারার প্রশ্ন ওঠে, তখনই আমি সবার কাছে বড় হয়ে যাই। নচেত আমার বিবেক বুদ্ধি দিয়ে যদি কোনো কাজ করতে যাই, তখন আমি শরীরের দিক থেকেও ছোট, আর বুদ্ধির দিক থেকে তো একেবারে যাচ্ছে তাই। মেয়েটিকে আমার বেডরুমে নিয়ে এলাম। সে তখনও কাঁপছে। বললাম, জামাটা একটু সরা দেখি, কোথায় কোথায় লেগেছে। লজ্জায় হাত দুটো বুকের ওপরে চেপে, ওরে বাবা সরা, তুই এখনো ছোট্ট টেপি আছিস, কিচ্ছুই হয়নি শরীরে, সরা দেখি। জামাটার বোতামটা খুলতে হলো না, ওটা একেই অর্ধেক ছেঁড়া। আর খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম, ইস কি রোগা তুই, বুকের হাড় পাঁজরা বেরিয়ে যাওয়া, একেবারে দুস্থ একটি শিশু। মা খেতে দেয় না, মা রে,
খুব মারে, মাইরা মাইরা সারা শরীরে ব্যথা কইরা দেয়, বলল বাচ্চা মেয়েটি। খুব দুঃখ হলো আমার। মাথায় তেল দিস না কদিন। জানি না, মনে নাই গো, আমাকে বলল। আমি বললাম, আয় আমার সঙ্গে বাথরুমে আয়, তোকে স্নান করিয়ে দিই। তারপরে নিচে গিয়ে দেখি ছোটর জামা কাপড় আছে কিনা, তোকে সেগুলো দেব, পরবি? হ। মুখে এক গাল হাসি ফুটে এলো। আমারে কিছু খাইতে দেবা গো দিদি? এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। খেতে দেবে, এমনই একটা শব্দ যেটা যে কোনো মানুষকেই কঠিন থেকে তরল করে দেয়। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব খিদে পেয়েছে না রে? বস, তুই এখানে বস। না না, তার আগে তুই স্নানটা কর, সারা গায়ে নোংরা লেগে রয়েছে। আমি তোকে স্নান করিয়ে দিই, আয়। ওকে নিজে বাথরুমে নিয়ে গেলাম। আমার অত বড় বাথরুম দেখে ও তো থ। আমার সাবান শ্যাম্পু কোনটা ব্যবহার করবে বুঝে উঠতে পারে না। তবে নিজের হাতে অনেক বছর পরে কোনো বাচ্চাকে স্নান করিয়ে দিয়ে ছোটবেলার অনুভূতি মনে পড়ল। আমার ছোট বোনটাকেও আমি ঠিক এইভাবেই স্নান করিয়ে দিতাম, ধরে বেঁধে। আমার সামনে ওর আবার কিসের লজ্জা, একই মায়ের পেটের জিনিস তো। তবে এখনো ওর লজ্জা বলে কিছু নেই, যখন তখন আমার সামনে যেরম অবস্থাতেই চলে আসে। যদি ব্রাটা টাইট করে লাগানো না হয় তাহলেও চলে আসে। আমি বলি, তোর লজ্জা করে না আমার সামনে? তোর সামনে আমার লজ্জা কিসের? তবে আমি জানি সব কিছুর ভেতরেই একটা স্বার্থপরতা লুকিয়ে থাকে। প্রত্যেকটা মানুষই নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, যতই সে ফুটিয়ে তোলার চেষ্টা করুক না কেন। আমার সব কিছু তোর জন্যে। ভেতরে ভেতরে নিজেকে যে মানুষ ভালোবাসে না, সে শালা কোনোদিন মানুষই হয় না। যদিও মানুষ হয়, মহাপুরুষ হয় না। ওসব মহাপুরুষ মহাসাধিকা হতে গেলে নিজেকে ভালোবাসাটাও বোধহয় ত্যাগ করতে জানতে হয়। আমার ঘোরটা কাটার সঙ্গে সঙ্গে দেখলাম মেয়েটা খুব একটা কিন্তু কালো নয়, গায়ের মধ্যে একটা ঔজ্জ্বল্য ভাব আছে। মাথার চুলগুলো ভীষণ ঘন, ছোটবেলায় আমারও ছিল। ক্লাস 9-10 যখন পড়তাম তখন মাথায় এক রাশ উকুন হয়েছিল। আমার সঙ্গেই পড়তো কৌতুলিকা বলে একটি মেয়ে, আমারই স্কুলে। কি কুক্ষণে যে ওর পাশে আমি বসেছিলাম, বিকেলবেলা থেকেই মাথায় চুলকনি। ব্যাস, মা তখন মাথায় নারকেল তেল দিয়ে চুলে বিলি কেটে ফিতে দিয়ে বেঁধে দিত। বাদ গিয়ে আবিষ্কার করলো, হ্যাঁ রে, মাথায় তো উকুন নিয়ে এসেছিস, এইবার সব কাটার হবে। তবে হয়নি, আমার মাথাতেই যেন উকুনের বাসা। সেই যে বেগুন মারার বিষ মা দিল, তারপর থেকে চুলগুলো শেষ। তুই বস এখানে। হ্যাঁ। ওর গায়ে আমারই একটা চুড়িদার জড়িয়ে দিয়ে বললাম, আমি নিচে গেলাম, দেখে কিছু পাই নাকি। মেয়েটির উচ্চতা আর আমার ছোট বোনের উচ্চতা অনেকটা একই, মানে আমার ছোট বোন 5 ফুটের বেশি আর বাড়তে পারেনি, আর এই মেয়েটিও 4 ফুট সামথিং এর কাছাকাছি। বয়স তুলনায় উচ্চতাটা একটু বেশি, আর অতিরিক্ত রোগা হওয়ার কারণে লম্বা দেখায়। ঘরে গিয়ে দেখলাম দরজা বন্ধ, হয়তো সারা রাত জেগে পড়াশোনা করেছিল তাই। এখন কাকে ডাকি? বাবা অনেকক্ষণ আগে উঠে পড়েছে, ওনার অভ্যেস। উঠে সারা উঠোন বাড়িতে ছড়ানো ছোট্ট ছোট্ট চারা গাছ, বড় বড় গাছ প্রত্যেকটিকে সযত্নে জল দিয়ে ধোয়ায় আর গুনগুন করে গান করে। তারপরে চায়ের কেটলি করে নিজেই চা করে খায়। মাঝে মধ্যে আমি যখন খাই দিই, আবার কোনো কোনো সময় আমি চা খাই না। সকালে উঠে বাদাম ভিজিয়ে রাখি, সেগুলো খাই। বিশেষ করে যেই দিন আমার কলেজ থাকে সেই দিন তো সময় হয়েই ওঠে না। বাবা, মা ঘুমোচ্ছে? হ্যাঁ। কেন? আমি একটা জামা কাপড় চাইছে, সব ছেঁড়াচোরা। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছিস, দেখ কি থেকে কি হবে। বাবা বারান্দায় বসে পেপার পড়ছিল, আরামকে দাঁড়ায়। উঠে এসে বলল, আমি দেখছি, দাঁড়া। এই এই পুবালি, দরজা খোল, দরজা খোল পুবালি। পুবালি আমার ছোট বোন। বাবার ওই রূঢ় স্বরের ডাকে উঠে আসতে বাধ্য। কি হয়েছে? ডাকছো কেন? তো দিদি তোর সাথে কথা বলবে। কি হয়েছে তো দিদি? সর দেখি, বলে ওকে ঠেলে সরিয়ে ঘরে ঢুকলাম। আলমারির চাবিটা দে। ওই তো ঝুলছে। সে কি রে, আলমারির মধ্যে কত গুরুত্বপূর্ণ কাগজ গয়নাগাটি, আর তুই আলমারিতে এইভাবে চাবি ঝুলিয়ে রাখিস? এটা কিন্তু ঠিক করিস না। কেন? আমার ঘরে ছাড়া কি আসবে? কত রাত অব্দি পড়েছিস? 3টে। অত রাত অব্দি কেউ পড়ে? শোন বোন, যতই রাত করে পড় না কেন, ভোরের পড়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ভোরবেলা উঠে পড়বি। তুই সকাল সকাল লেকচার মারিস না তো, জানিবি নিয়ে তুই যা। আমার এমনি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। ওই জন্যই তো বললাম ভোরবেলা উঠে পড়বি, রাত জেগে পড়বি না, ভালো নয়। আলমারিটা খুলে
কয়েকটা জামা আবিষ্কার করলাম। এগুলো দিয়ে কি করবি? এগুলো তো ফেলে দেওয়ারই কথা। মাই তো বলেছিল বস্তার মধ্যে করে রাখবে। আর কাকে যেন দিয়ে দেবে। একটা মেয়েকে নিয়ে এসেছি। তোর দিদি দাতা হয়েছে রে। ওই পাশের বাড়ির ওই গরিব ভিখারি মেয়েটাকে তুলে নিয়ে এসেছে, তাকে এবার মানুষ করবে। হ্যাঁ, কি করেছিস তুই? হে, এই কাজটা তুই ভালো করেছিস। ঠিক করিনি বল? হ্যাঁ, একদম ঠিক করেছিস। কিভাবে মারে না, আজকেও মারছিল, সেই জন্যই তো নিয়ে এসেছি। আমার এইসব কাজে আমার ছোট বোন ফুললি সাপোর্ট কাটে। ও নিজেও লাফায় এসব কাজ করতে, কিন্তু বলতে পারে না। ছোট তো, তার উপরে এখনো পড়াশোনা করছে, যাকে বলে পরাধীন। আমি আলমারি খুলে ওর বেশ কয়েকটা পুরনো নাইটি, কুর্তি, প্যান্ট নিয়ে আসলাম। রং চটে গেছে, কিন্তু যাকে দেব সে পরে বাঁচতে পারবে। মনে মনে ভাবলাম, আগামীকাল তো সোমবার, দেখতে হবে মার্কেটের কোনো দোকান খোলা আছে কিনা। না থাকলে মঙ্গলবার দিন কয়েকটা নতুন জামা কাপড় ওকে কিনে দেব। ভগবানের কৃপায় যা অর্থ ইনকাম করি তাতে আমার হেসে খেলে চলে যায়। সংসারে তো এক পয়সাও আমার দিতে হয় না, সবটাই জমে। তবে মাঝে মধ্যে বাবার জন্য, মায়ের জন্য, বোনের জন্য যা ইচ্ছে হয় কিনে নিয়ে আসতে পারি। সামর্থ্যটুকু ভগবান আমাকে দিয়েছে, তার জন্যে ভগবানকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার যা কিছু সব তো ওনারই দান। ওনার কৃপা ছাড়া পাওয়া কিছুই হতো না। এই যে মেয়েটাকে নিয়ে এসেছি, এইটাও হয়তো আমার মাধ্যমে উনি কোনো ভালো কাজ করাতে চাইছেন। কই গেলি রে? এই মেয়ে, এই চামেলি, কই গেলি? দেখি সে আমার খাটের একদম কোনায় সেটে গিয়ে মেঝের মধ্যে বসে রয়েছে। কি রে, তোকে না বললাম খাটে উঠে বস? তার চোখে ভয়ার্ত দৃষ্টি। ভয় পেয়েছিস আবার? কি হয়েছে? উঠে বুঝতে পারলাম আমার দক্ষিণের জানালা দিয়ে ওর ঘরটাকে স্পষ্ট দেখা যায়। হয়তো দেখতে পেয়েছে ওর ডাইনি মাকে। হ্যাঁ রে, তোর মা তোকে খুব পিটায় না রে? আমাকে জড়িয়ে ধরে আবার ফুপিয়ে কাঁদতে শুরু করলো। এই জড়িয়ে ধরা জিনিসটার মধ্যে একটা অভূতপূর্ব মায়া মমতা জড়িয়ে রয়েছে। কেমন যেন টান, বুকের টান। ছাড় আমায়, ছাড়, এগুলো পর, দেখ গায়ে হয় কিনা। জামা কাপড়গুলো দেখে পুরনো হওয়া সত্ত্বেও এতটা হাসি আমি কোনোদিন আশা করিনি। যাকে বলে দাঁত কপাটি বের করে ফুললি হাসি। এক এক সময় এক একটা জামা কাপড় পরে পরে দেখছে ওকে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক কেমন লাগছে। আমি আমার হেয়ার ড্রায়ারটা নিয়ে আসলাম, ওর কোমর ছাপিয়ে যাওয়া চুলগুলোকে শুকিয়ে দিলাম। অবাক হয়ে গেল সে। এইভাবে চুল শুকানো যায় দিদি? হ্যাঁ, শীতকালে ব্যবহার করতে হয়, বিশেষ করে মাথায় তখন জল জমে গিয়ে ঠান্ডা লাগে তো, আর বর্ষাকালে, বুঝলি? এছাড়া ব্যবহার না করাটাই ভালো। বেশি ব্যবহার করলে চুল নষ্ট হয়ে যায়। তো চুলগুলো কিন্তু খুব সুন্দর। ওকে আমার ক্রিম মাখিয়ে দিলাম, লোশন মাখিয়ে দিলাম, আর চুলটা আঁচড়িয়ে দিলাম। কপালে পরিয়ে দিলাম ছোট্ট একটা কালো টিপ। কে বলবে বস্তি বাড়ির মেয়ে, বা এতক্ষণ মার খেয়ে এসেছে। ঠোঁটের কাছে সামান্য কেটে গিয়েছিল বলে লাগিয়ে দিলাম একটু অ্যান্টিসেপটিক। তারপর ওকে সঙ্গে নিয়ে নিচে নামলাম। বললাম, বস, কি খাবি বল? সে দেখে কিছুই বলে না, সোফাতেও বসতে চায় না। বাবা বলল, নাম কি? চামেলি। তোতলাস নাকি? না বাবা, ভয় পেলে তোতলায়। ওর মাকে নাকি জমের মতো ভয় পায়। বস, ওখানে বস, কিছু বলবে না, বস। আরে জেঠু হয়তো। বাবা চোখের ইশারা দেওয়ার পরে সে বসলো সোফার মধ্যে, একদিকে গুটি সুটি মেরে। কোন ক্লাস? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস? পড়াশোনা করি নাই। কি, পড়াশোনা করিস না? কেন, তোর বাপ মা ভর্তি করেনি? না। তুই সত্যি পড়াশোনা করিস না? রান্নাঘর থেকে আমি জিজ্ঞেস করলাম। ততক্ষণে আমি পাউরুটি, জ্যাম আর একটা ডিম বার করেছি। আপাতত কিছু ব্রেকফাস্ট করে দিই। বাবা, তুমি কিছু খাবা? কি করছিস? এই তো অমলেট করছি। আর ওই ভাবলাম জ্যাম পাউরুটি অমলেট একবারে দিস নে, পেটে সইবে না। তুই ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দে, আমাকেও দে দেখি একখানা। সেটা বললেই হয়, তোমার খেতে ইচ্ছে করছে, জ্যাম তুমি খেতে পারবা না, সুগার আছে বলে। হেসে দিলাম। বানালাম সবার জন্যই। বাকি দুইজন সদস্য এখনো ঘুমোচ্ছে, পৃথিবী উল্টে গেলেও এরা টের পাবে না। ওকে বললাম, নে চটপট খা। বাবাকেও দিয়ে আসলাম। বাবা বলল, ভালোই হয়েছে। এক কাপ গরম কফি হবে নাকি? কফি খেতে হবে না, প্রচন্ড গরম। চা করে দিচ্ছি, তা আবার উইথাউট সুগার। একটু চিনি দে মা, তোর মা তো খেতেই দেয় না, তুই যা একটু ফাঁকে ফুঁকে দিস। সুগার ফ্রিটা দি তাহলে। ভালো লাগে না, তার থেকে বরং দুদানা তুই চিনিই দে।
ও স্যাকারিনের পরিমাণ বেশি। একেই সবেতে এখন স্যাকারিন, যত কম খাওয়া যায় তত বেশি ভালো। হ্যাঁ, তুমি তা সত্ত্বেও বেশি করে খাও। ওরম কেন করিস? কদিনই বা বাঁচবো? এই একটা কথা তোমার আর মায়ের মুখে অল টাইম লেগেই রয়েছে। বাঁচা মরা আমাদের হাতে নেই, বুঝেছ? বলে চলে গেলাম চা করতে। দেখলাম মেয়েটি খাচ্ছে। 4 পিস পাউরুটি ওকে সুন্দর করে টোস্ট বানিয়ে দিয়েছি। গপা গপ খাচ্ছে, এমন করে খাচ্ছে যেন কতদিন খায় না। 1 গ্লাস জল খেয়ে আমাকে বলল, এটা কোথায় রাখুন দিদি? মাইজা দিমু? কিচ্ছু মাজতে হবে না, রাখ, বাসন মাজার লোক আছে। এই বেসিন থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো। হ্যান্ড ওয়াশ দিয়ে যখন হাত ধুতে গেছে তখন আমার চা হয়ে গিয়েছে। চাটা নামাতে নামাতে দেখতে পেলাম হাতে বড় বড় নখ, আর তার মধ্যে ময়লা জমে। কিরে, নখ কাটিস না কদিন? চল আমার ঘরে চল, নখগুলো কাটবি। বাবাকে চা দিয়ে আমিও চাটা নিয়ে ওপরে চলে গেলাম। বাবা হাসলো দেখতে পেলাম। ওপরে গিয়ে ওকে নেল কাটারটা বার করে বললাম, নে ফটাফট কেটে ফেলতো। ও আমি পারি নে। তুমি কি পারো? বলার সঙ্গে সঙ্গেই লজ্জা পেয়ে গেল। দে হাত দে। নখগুলো কেটে দিচ্ছি। তখনও মনে হচ্ছে ছোট বোনটার সঙ্গে ঠিক যেভাবে খেলা করতাম সেভাবেই যেন খেলা করছি। স্কুলে পড়বি? ইচ্ছা আছে? হ, আমার ভাইটা পড়ে, খুব ভাল লাগে। আমারও যাইতে ইচ্ছা করে। তা তো যেতে ইচ্ছা করে তোকে যেতে দেয় না কেন? আমি জানি না। আমারে কয়, মায়া মানুষের পরন লাগবে কেন, ঘরে বসে কাম কাজ কর। বাহ, তাই বলে তুই বড় হবি না, পড়াশোনা করবি না? আমার কথা শুনে মেয়েটির চোখে আবার জল চলে আসে। তোর কথায় কথায় তো কান্না পায় কেন রে? আজকে রবিবার, আজ হবে না, দাঁড়া, সোমবার দিন তো আমি কথা বলে আসবো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে হইচই শুরু। মা ঘুম থেকে উঠে প্রথমে তো দেখতে পায়নি, পরে যখন বাবার মুখে শুনলো তখন ওই ঠ্যাংখোড়া পা নিয়েই উঠে এলো আমার ঘরে। মায়ের পায়ে বাত হয়েছিল, ইঞ্জেকশন দিতে হয়, আর সেই কারণেই পায়ের গোড়ালি ফুলে থাকে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুব কষ্ট হয়। এই জন্যই তো নিচের 3খানা ঘরই মা বাবার জন্য বরাদ্দ। রান্নাঘরটা একটা বড় শোবার ঘর, ঠাকুর ঘর আর গেস্ট রুম সব কটাই। ওপরে রয়েছে পরিপাটি করা বিরাট বড় একটা বারান্দা, মাঝখানে বেশ খানিকটা ডাইনিং স্পেস। সেখানে সোফা আছে, টিভি আছে, আর আছে সেন্টার টেবিল। 2 দিকে 2টো ঘর, আর মাঝখান থেকে উঠে যাওয়ার সিঁড়ির জন্যে ভাগবাটোয়ারায় বেশ সুবিধে। একদিকে আমি, একদিকে আমার বোন। তবে আমার দিকে খোলা বারান্দাটা বেশি, তাই আমার হাওয়া লাগে বেশি। আমি বড় না, তাহলে একটু বড় থাকতে হবে না? তুই এসব কি করেছিস? তোর এই বাড়াবাড়িগুলো আমার একদম পছন্দ হয় না। আহ, বকছো কেন? ওর মনে হয়েছে ও নিয়ে এসেছে। তাছাড়া মেয়েটিকে দেখে তোমারও মায়া লাগবে। শোনো, আমি ওসব মায়াটা বুঝি না। ঘরে চারিদিকে জিনিস ছড়ানো ছিটানো থাকে, কখন কোনটা চুরি করে নিয়ে ভাগবে তার ঠিক আছে? মা, যাকে তাকে এভাবে তুমি বিচার করতে পারো না। তুই চুপ কর। মানুষকে তুই কতটুকু চিনিস? এত বড় হয়ে গেলি, অথচ মা দেখো, আমার এই বড় শব্দটা শুনতে ভালো লাগে না। আমি অধৈর্য হয়ে গেছি। অন্য কোনো শব্দ থাকলে সেগুলো বলো। বলে আমি ওপরে চলে গেলাম। দেখলাম মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে মায়ের সব কথা শুনতে পেয়েছে এবং কাঁদছে। দিদি, আমি বাড়ি যাই, এই জামা কাপড়গুলো পরে দিয়া যামুনে। কোথায় যাচ্ছিস? দাঁড়া, এখানেই থাকবি। তোর বাবা এসে তোকে নিয়ে যেতে চাইলে তখন যাবি, নচেত তুই কিন্তু যাবি না। আমার কথায় মেয়েটি আবার যেন বেঁচে থাকার একটা আশ্বাস খুঁজে পায়। তারপরে আমি নিচে নামি। দেখলাম মালতী মাসি এসে রান্না বান্না করছে, আর মা তার সাথে গুটুর গুটুর ফুটুর ফুটুর করছে। হ্যাঁ, বেশি করে লাগানি বাগানি করো, তোমাদের তো কাজই এই। দেখেছো দেখেছো বৌদি, তোমার বড় মাইয়াটা আমাদের সহ্য করতে পারে না। সহ্য করতে পারি, তুমি এসেই নিশ্চয়ই শুরু করেছো। চামেলির মায়ের নামে, চামেলির মা একখানা নষ্টা মানুষ। ওর বাপটায় যখন ভ্যান নিয়ে বাইর হয়, আমি নিজের চোখে দেখছি। ওই ওই ড্রাইভার আছে না, পরান, যে কিনা বাজারে সাইকেল ঠিক করে, ওর লগে ফষ্টি নষ্টি করতে আমি দেখছি। ওর পেটের বাচ্চাখানাও তো ওর বরের না, মানে সাহেব শুয়োরের হবে। আহ, বাজে কথা বলো না। আমার বিরক্তি লাগে পরনিন্দা পরচর্চা শুনতে। দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছি। আজকে মাছের ঝোল রান্না হয়েছে। রবিবার, মাংস হওয়ার কথা ছিল, তবে প্রচণ্ড গরমের জন্যে মাংসটা আনা হয়নি। প্রত্যেকের পাতেই বড় বড় মাছের পিস। মায়ের চোখের দৃষ্টিটা একটু যেন নরম হয়েছে। মেয়েটিকে নিয়ে আমি খেতে বসেছি আমার ঠিক পাশে, আর আমার আরেক দিকে রয়েছে
আমার বোন, মধ্যেখানে আমি। কি জানি মায়ের দেখে দয়ার উদ্রেক হলো। মাছের একটা মোটামুটি ভালোই বড় পিস ওর পাতে দিল, বলল, খা। শোন, এখানে থাকতে গেলে কিন্তু ভদ্রলোকের মতো থাকবি। কিস্তি খামারি বাজে কথা কিন্তু একদম বলবি না। আরে মেঘ গলেছে, সবাই সেলিব্রেট করো, বললেন বাবা। বেশ কদিন হয়েছে মেয়েটি আমাদের বাড়িতেই রয়েছে। গত সোমবার আমি কলেজে গিয়েছিলাম। ফিরে এসে আমার ছোট বোনের কাছে জানতে পারলাম আজকে সারাদিন নাকি আমার ছোট বোন ওর সঙ্গে থেকেছে। ওকে অ শিখিয়েছে। খুব শিগগির ওকে স্কুলে ভর্তি করা দরকার। আমারই কলেজের আরেকজন প্রফেসর আশুতোষের সাথে কথাবার্তা বললাম। জানিস তো, একটা মেয়েকে পেয়েছি। মেয়েটি নিতান্তই গরিব ঘরের মেয়ে, আমার পাশের বাড়ি। আরে যেখানে আমরা নতুন উঠে এসেছি সেইখানে। অশ্রাব্য খিস্তি মারে ওর মা। বাবাটা অসহায়, দ্বিতীয় বিয়ে। সেই বাড়িতেও আবার একটা ছেলে রয়েছে 2 বছরের। ছেলেটা না দেখতে সাহেবের মতো রে। চোখগুলোও কটা, মাথার চুলগুলোও কটা, গায়ের রংটাও। বলিস কি? ওর মা তো তাহলে জুয়েল মাল। তা কখনো হয় নাকি? মানুষের স্পার্মের মধ্যে কত রকম কিছু থাকতে পারে। এসব ধারণা ভুল। আরে দূর, কিচ্ছু ভুল না, রক্তের বৈশিষ্ট্য। মাটার হয়তো চরিত্র খারাপ, এই জন্যই। আচ্ছা বাদ দে আসু, তোকে যেটা বলছি সেটা শোন। এখন মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে, একটা ভালো কিছু দেখ। আশুর চোখ দুটো সবসময় আমার জন্যে ভালোবাসায় আর প্রেমে উতলে পড়ে। যবে থেকে জয়েন করেছি তবে থেকে আমার পেছন ছাড়ে না ছেলেটা। সব সময় শুধু মুখে একটাই নাম, চৈতালি, চৈতালি আর চৈতালি। আর আমার বোন পুবালি। সবই তো হলো, বাড়ি হলো, আগের বাড়ি বিক্রি হলো, ঠাকুমা পটল তুললো, তোরা এখানে এলি। আসা সত্ত্বেও আমাদের বিয়ের ব্যাপারটা কিসের বিয়ে? আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে নাকি? আমরা জাস্ট ফ্রেন্ড, জাস্ট বন্ধু। কি সুন্দর বলে দিলি বল। হ্যাঁ, বলে আশু। ওর এই তপরানোটা আমার ভালো লাগে। ওর এই দাপড়ানো দেখতে আমি খুব মজা পাই। ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে, অথচ আমি কিভাবে তাকে বারবার রিজেক্ট করি। একদিন ঠিক আপন করব, কিন্তু থাক না, একটু দেখিই না। আমার বয়স 28, ওরও তাই। আমার ছোট বোনের বয়স 21। দেখ, তুই যে আমাকে এইভাবে দাঁপড়াস না, একদিন দেখবি তোর চোখের সামনে দিয়ে কাউকে নিয়ে ফুরুত হয়ে যাব। না, আমি কি বাধা দিয়েছি? এখন শুধু আমাকে বলে মেয়েটিকে কোথায় ভর্তি করা যায়। মেয়েটির বয়স বেশ ভালোই, তাও আমি প্রথমে দেখে ভেবেছিলাম বোধহয় 9-10 বছর, এখন বলছে 12 বছর। বলিস কি? হ্যাঁ, তাহলে এক কাজ কর, প্রাইভেটে দে। রেগুলার স্কুলে যেতে পারবে না, প্যাক খাবে তো। তাছাড়া ওকে তো সব শেখাতে হবে। আমি বলছি এক চান্সে কি উঁচু ক্লাসে দেওয়া যায় না? আমি তো শুনেছি বাড়িতে পড়িয়ে নাকি সম্ভব এটা। সেটা ওর ট্যালেন্টের উপর ডিপেন্ড করছে। ও যদি নিতে পারে তাহলে অবশ্যই হবে। এই ক্লাস নিবি না? চল, দেরি হয়ে যাচ্ছে। আশু চলে গেল তার ক্লাসে, আমিও চলে গেলাম আমার ক্লাসে। বাড়িতে আসার পরই বাবা আর মায়ের সঙ্গে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে বুঝতে পারলাম। বাবা, একটা কথা ছিল, ওকে না স্কুলে ভর্তি করব, আর ভাবছি একবারে হোস্টেলটাই দেব। হোস্টেলে দিবি? পারবে নাকি? দেখ, একেই একটা বস্তি বাড়ির মেয়ে, তার উপরে কোনো দিন পড়াশোনা শেখেনি, ক লিখতে কলম ভাঙে। সেখানে ওই মেয়েকে না 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 না, এরকম সিদ্ধান্ত নিস নে মা। তার থেকে তুই তোর কাছেই রাখ, দেখে তুই তোর মতো করে পড়া। তা কী করে হয় বাবা? দায়িত্ব যখন নিয়েছি তখন ওকে পড়ানো শেখানো দায়িত্বটাও তো আমাকেই নিতে হবে। মা বললেন, হ্যাঁ, সব কিছুতে বড় বড় ভাব দেখানো। মা, আমি কিচ্ছুতে বড় বড় ভাব দেখাইনি, আমার বিবেক থেকে চেয়েছে বলে বলেছি। তাছাড়া সবসময় কেন আমার সামনে বড় 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 করো বলো তো? আমি জাস্ট হেল হয়ে গেছি শব্দটা শুনতে শুনতে। আমার খুব দুঃখ লাগলো। আমি ওপরে চলে এলাম, আর আমাকে দেখে দেখে ওই চামেলি মেয়েটিও ওপরে চলে এলো। দিদি, আমার এ নিয়ে তোমার যত জ্বালা, আমি চলে যাই না। আমার বাপটা আজকে আইছিল। হ্যাঁ তাই? তোর বাবা এসেছিল? জেঠুর সাথে কথা কইছে, জেঠু স্পষ্ট করে দিছে। না 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 না, তোমার ওই বউয়ের কাছে এই মেয়েকে পাঠানো যাবে না। তুমি যদি বলো তাহলে আইনগতভাবেই আমি ওকে দত্তক হিসাবে গ্রহণ করতে পারি। তাছাড়া আমার 2 মেয়ে এমনিই রয়েছে, আর একটি মেয়ে থাকলে আমার অন্যের কোনো কম পড়বে না। আর তোমার মেয়েটি যত দেখছি
তত বেশি মন কেড়ে নিচ্ছে। এত সুন্দর একটা মেয়ে থাকতে কি দরকার ছিল আর বিয়ে করার? হয়তো ভুল করছি বাবু, অনেক বড় ভুল করছি। মায়াটা দেন, নিয়ে যাই, নালে নালে বউখানা যে চিল্লায় মিল্লায় এক কইরা থবে। গত 7 দিন ধরে আমাদের বাড়িতে সে রয়েছে। তোমার বউয়ের মনে হলো না তাকে নিয়ে যাওয়ার কথা? না, আবার পোয়াতি হয়েছে তো, এই কাজে কমে। ইস, তোমরা অশিক্ষিতই রয়ে গেলে, বুঝলে? তারপরে বাবা কি বললো? জেঠু বলছে নগদ একটা টাকা প্রত্যেক মাসে মাসে পাঠায় দেবে। হোমা, সে তো অন্যায় আবদার। তুই থাকছিস সেখানে, খাচ্ছিস সেখানে, নগদ টাকা বাবা কেন পাঠাতে যাবে? তুই বস দেখি, আমি যাচ্ছি। নিচে গিয়ে বাবার কাছে যেটা শুনলাম তার বৃত্তান্ত গিয়ে দাঁড়ালো এইটা। ওই বাচ্চা মেয়েটি ঘরের সমস্ত কাজ করতো বলে ওর মা পরের বাড়ি কাজ করতে যেত। এতে মাসে বেশ 2-3 হাজার টাকা ইনকাম হতো। কিন্তু আলটিমেটলি মেয়েটিকে নিয়ে আমি চলে আসায় ওর মা কাজ করতে যেতে পারে না। তার উপরে সে আবার অন্তঃসত্ত্বা হয়েছে। যদিও ওর বাবা দাবি করছে এই সন্তানটা নাকি ওনার নয়, তবুও গরিব মানুষ বলে কিচ্ছু করার নেই। তাই বলে তুমি বলে দিলে তুমি মাসে 3,000 টাকা করে দিয়ে দেবে? হে, কি করে হয় বাবা? না, এর থেকে যার মেয়ে সে নিয়ে যাক। না রে, দিস নে। তোর কাছে থেকে 7 দিনে ওর চেহারার পরিবর্তন হয়েছে। মেয়েটা 12 বছরের মেয়ের যেরকম শরীরের গড়নটা হওয়া দরকার, অপুষ্টির অভাবে মেয়েটি ততটাই রোগাশীর্ণ। মাসে 2,000 টাকা করে গেলে আমার কিচ্ছু এমন এসে যাবে না। আর শোন, যখন দায়িত্ব করে এনেছিস তখন অবশ্যই দায়িত্ব করে মানুষ করাটাও তোর কর্তব্যের মধ্যে পড়ে। বাবার কাছ থেকে এই শিক্ষা আমার পাওয়া। তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতেই রয়ে যায়। পড়াশোনা করাই যখন বাড়িতে থাকি তখন, আর যখন আমার নিজের হাতের কাজ থাকে তখন বাবার কাছে অথবা মায়ের কাছে পাঠিয়ে দিই। মা তো একসময় ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাতো। মাসান্তে 1 তারিখে ওর বাবা এসে হাজির হয়। এছাড়া বাদবাকি কোনোদিনই দেখতে পাওয়া যায় না। মেয়েকে নিয়ে আসার পর থেকে বাড়িতে ঝগড়া অশান্তি সব মিটমাট হয়ে গিয়েছে। আজ 7-8 মাস হতে আসলো। জানলা দিয়ে মাঝে মাঝে বউটাকে দেখি। ইয়া বড় একটা পেট বাঁধিয়ে বসেছে। কে জানে, আবার বোধহয় কোনো কন্যা সন্তানের জন্ম দেবে। জন্ম দিয়েই আবার তাকে মারপিট শুরু করবে। 1 বছর হয়ে গিয়েছে, আর এই 1 বছরে চামেলির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন তার বয়স বলতে গেলে 14+। যখন এসেছিল তখন বোধহয় 12 থেকে বেশিই ছিল। সে পড়াশোনা করছে। বছর 3 পরে সে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। তাকে এমনভাবেই তৈরি করানো হয়েছে, ইংরাজি, অঙ্ক, বাংলা সব কিছুতে, ভূগোল, ইতিহাস। মেয়েটি বুদ্ধির দিক থেকে বেশ উন্নত। আরও ছোট বয়সে পড়াশোনা করলে অনেক কিছু করতে পারত। এখন তো তার খাবারের রুচি পরিবর্তন হয়েছে, মুখের ভাষার পরিবর্তন হয়েছে। তার ঘর হয়েছে এখন। গেস্ট রুমটাতে সে একাই থাকে, আর নিচে থাকে বলে সুবিধাই হয়। হটনট রাত্রেবেলা বাবা মার অসুবিধা হলে সবার আগে সেই ছুটে যায়। এখন তো চামেলিকে ছাড়া আমার মায়ের চলেই না। বিশেষ করে রাতের দিকটা খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিনই আমি খাতা দেখতে চলে যাই, বোন পড়তে চলে যায়, বাবা শুয়ে পড়ে। ও চামেলি, আয় মা, একটু পাটা টিপে দে, ব্যথায় টিকতে পারি না। জেঠিমা, তুমি যে কি করো, তোমার না বলেছি বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করবা না। আরও বেশি ভোলের বদলের দরকার। আমার বেশ ভালোই লাগে। প্যানে করে সর্ষের তেল গরম করে নিয়ে আসে সে, রসুন তেল, সেইটা দিয়ে সুন্দর করে পা মালিশ করে দেয়। তারপর মায়ের চোখ লেগে এলে চুপচাপ গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ে অথবা পড়তে বসে। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে আসে। এই বছর 3-এর মধ্যে আশু বহুবার আমার কাছে আসার চেষ্টা করেছে। বেচারা, চশমা পরা, হৃষ্টপুষ্ট একটি পুরুষ মানুষ, এতটাই শক্ত সামর্থ্য, অথচ আমার কাছে এলেই কেমন যেন ভিজে বিড়াল। মুখ থেকে একটা টু শব্দ বার করতে পারে না ভয়ের চোটে। আমাকে দেখেই কাঁপে। বাবা মার একমাত্র আদরের পুত্র। বাবাও রিটায়ার্ড আর্মি অফিসার, মা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। কোনো এক সূত্রে আমার বাবা মার সঙ্গে আলাপ হয়েছিল, আর যখনই আমার বাবা জানতে পেরেছিলেন আশুর কথা, তখন থেকেই মনে মনে ওই আশুর পাশে আমাকে কল্পনা করে নিয়েছিলেন। প্রায় দিনই বলেন, বয়সটা তো কম হলো না রে, মেঘে মেঘে 30 পার করে ফেললি, এইবার তো বিয়েটা কর,
তারপর তো তোর ছোট বোনের। আরে দিদি, বিয়ে করবি না, বিয়ে করলেই পরাধীন, বরং তুই ঠিক মতো থাক। তাছাড়া আমারই সাথে চাকরি বাকরি হচ্ছে না, আর বাবা তুমি বিয়ে করবা না, বুঝতে পারছিস না, একটা বয়সে সঙ্গীর প্রয়োজন হয়। কত আর বলবো তোদেরকে, আমার তো কোনো হুকুমই এই বাড়িতে চলে না। বাবার প্রত্যেক সময় একই ডায়লগ শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছে চামেলি, ভাবনার অতীত। হ্যাঁ, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে সে। তাই আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা তারা এসেছেন, আমার বন্ধু মতোই প্রত্যেকে, আমারই ব্যাচ, একসাথেই পড়াশোনা করতাম এক সময় আমরা। বড় হয়ে গিয়ে সবাই চিটকে চুটকে আলাদা হয়ে গিয়েছি। আশুকেও ইনভাইট করেছি, বলেছি শোন, শত কাজ থাকলেও আগামীকাল কিন্তু চলে আসবি, সন্ধ্যে 7টার মধ্যে আসবি। তারপর খাওয়া দাওয়া করে না হয় চলে গেলি। কেন, খাওয়া দাওয়ার পরে তোর কাছে ঘুমোলে হয় না? তো সবসময় বাজে কথা না রে। হ্যাঁ রে, আমাদের বিয়ের কথাটা কবে বলবি বল? আমি যার পারছি না, কতদিন হয়ে গেল। এইবার তো আমরা বিয়েটা করি, আর এরপর তো বাবা হতে পারবো না, জানিস না 40-এর পরে স্পার্মের পরিমাণ কমতে থাকে। তোর মুখে সবসময় অসভ্য কথা। এখন আমি চামেলিকে নিয়ে রয়েছি, আগে ওকে বড় করি তারপর। আরে ওকে বড় করতে গিয়ে তো আমার সব বুড়ো হয়ে যাবে, আর তোরও তো সব বুড়ো হয়ে যাবে, তখন আনন্দটা পাবো কোথায়? এখনই তো বয়স। তাছাড়া দুজনেই আমরা এস্টাবলিশড, প্রতিষ্ঠিত, যথেষ্ট অর্থ গোছাতে পেরেছি, পরিবারের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই। অথচ তুই দেখ, এই তুই রাখ তো, কালকে আসবি। আর শোন, আমার প্রিয় রঙের পাঞ্জাবিটা পরে আসবি, তাহলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, আমার কথাটা শুনে খুব আনন্দ পেয়েছিল আশু। ওর বাবা মা সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে। গাড়ি করে ওনারা প্রত্যেকেই ঠিক 6:45টার সময় এসে হাজির। দরজার কলিং বেল বাজতেই বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে, কারণ আমি ওদের ঢুকতে দেখেছি আমার বাড়ির গেটের কাছে। এসেছিস, আয়। আশু আমাকে দেখে চক্ষু ছানা বড়া করে তাকিয়ে রয়েছে, কারণ আমার প্রিয় রং আকাশি রঙের পাঞ্জাবি সে পরেছে, আর আমি পরেছি হালকা আকাশি রঙের একটা শাড়ি। এই শাড়ি জিনিসটা আমি খুব কম পরি, কোনো কোনো স্পেশাল অকেশনে পরি। কলেজে সরস্বতী পুজোতে পরি, দশমীতে পরি, আর যখন কলেজে অনুষ্ঠান হয় তখন পরি। আশু আমায় বলে, তুই সবসময় শাড়ি পরতে পারিস, তোকে শাড়িতে খুব সুন্দর লাগে। জানি ক্যারি করতে প্রবলেম হয়, ট্রেনে বাসে যাতায়াত করতে, তবুও আমার জন্য একটু পরিস। ওই জন্যই তো পরবো না, তোকে দেখাবো না বলেই তো। ওই যে বললাম, ওকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। আসুন। ঘরের ভেতরে ওর মা বাবাকে আমন্ত্রণ করে ঢোকানোর সঙ্গে সঙ্গেই বাবার বুকটা চওড়া হয়ে গেল। বাবা আম পাবলিকের সামনে আমাকে নিয়ে বেশ গর্ব করে। বাবার সেই শরীরের অবস্থাটা দেখে আমার খুব হাসি পায়। আরে আসেন দাদা, কত বছর পর দেখা হলো। বাড়িটা তো বেশ ভালোই কিনেছেন, কতই পেলেন? ব্যাস শুরু হয়ে গেল এইসব নিয়ে কথাবার্তা। আয়, তোকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? আয় না, সারপ্রাইজ। আশুর হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছি। ছোট বোনের দরজা বন্ধ, সে তখনও পড়াশোনা করছে, আর আশুকে সে চেনে, খুব ভালো মতোই চেনে, এবং পেছনেও লাগতে ভালোবাসে। কি করছে ও? পড়ছে, ডেকো না। এই বুবালি, পড়া হলো না নাকি? তাড়াতাড়ি যাও না বলে তাড়িয়ে দিল। কি রে, কোথায় নিয়ে যাচ্ছিস? স্পেশাল কিছু দিবি মনে হচ্ছে। আজকে আমার দিন তো খুলে গেল। হ্যাঁ, তোমার দিন সবসময় খোলে, বদমাস কোথাকার। একটা কথা বলার জন্য ডাকছি, আয়। আমার ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল চামেলিকে। ঠিক আমার যেই রঙের শাড়ি সেই রঙেরই একটা চুড়িদার সে পরেছে, বড় বড় চুলগুলো বাঁধা, চোখে কাজল, কপালে টিপ, ছোট ছোট কানের সোনার দুটো দুল। এই দুটো দুল আমি ওকে বানিয়ে দিয়েছি মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্যে। হাতে পড়ে রয়েছে রূপোর দুটো চুড়ি, হাত পায়ে সুন্দর করে নখগুলো পরিপাটি করে কাটা। আমার কাছে থাকতে থাকতে তেল জল পড়ে শরীরটারও বেশ পরিবর্তন এসেছে, সুন্দর। দেখছিস, চিনতে পারছিস? হে চামেলি না? আরে বাস, তুই তো ভোল বদলে দিয়েছিস। চামেলি ছুটতে এসে আশুর পায়ে প্রণাম করলো। আশু ওর হাত দুটো ধরে বলল, থাক 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 থাক, অনেক বড় হও, এটাই চাই। তা দিদি ভালোবাসে তো? খুব ভালোবাসে দাদা, সেই কারণেই তো এইসব, সবই তো দিদির দান। আমার যা কিছু সবই দিদির দান, এইটাই মনে রেখো, তাহলেই হবে। খুব সুন্দর লাগছে কিন্তু আজকে তোমাকে, বলে আশু চামেলির গালের মধ্যে হাত দিল। আমি জানতাম এই টাচে কোনো ব্যাড টাচ নেই, তবুও
ও কেন চামেলির গালে হাত দিয়েছে। জীবনে প্রথম জেলাসি ফিল করলাম। বুঝতে পারলাম আমি আশুকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর আমার মানুষটা অন্য কোনো নারীকে স্পর্শ করুক এইটা আমি চাই না, অথবা অন্য নারী আমার পুরুষটাকে ভালোবাসুক সেইটাও আমি একেবারেই গ্রহণ করতে পারবো না। এরপরে একে একে প্রত্যেকে নেমে এলো। আমার বাড়ির সদস্যরা এলো, আর পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন। হ্যাঁ, চামেলির বাবা মাকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা কিন্তু আসেনি। ওর বাবা এসেছে ওর ভাইটাকে নিয়ে, আর পরবর্তীতে ওর যে বোনটা হয়েছে তাকে নিয়ে। আরে দাদা, বসুন বসুন, আপনাদের কাছ থেকে প্রত্যেক মাসে আর টাকা নিও না দিদি। কেন, কি হয়েছে? না, এই আপনার জন্যই কিন্তু আমার মাইয়াখানা, বলে আবার কাঁদতে শুরু করলেন। আমি 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 আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকুম, বলে উনি আমার পা জড়িয়ে ধরলেন। আরে কি করছেন, আমার জন্য কিচ্ছু হয়নি, ওর নিজের ট্যালেন্টে হয়েছে। তাছাড়া পরবর্তীতেও ওকে আমি আরো পড়াবো। আমি জানি ও খুব ভালো একটি মেয়ে তৈরি হবে। অনুষ্ঠান চলাকালীন আশুর নজর কিন্তু আমার দিকেই ছিল, আর আমার চোখ দুটো ওর দিকে। আশু বেশ লম্বা, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় ভর্তি চুল, পরনে পাজামা পাঞ্জাবি, আর ওপরে মোদি কোট। পায়ে জুতো পরে এসেছিল বোধহয়, সেটা লক্ষ্য করা হয়নি, কারণ দরজার বাইরে খুলে রেখে এসেছে। হাতে ঘড়ি পরা। আশুকে এই মুহূর্তে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে। মনে হচ্ছে জনপ্রাণীহীন একটা নির্জন স্থানে ওকে নিয়ে ছুটে যাই, ওর ঠোঁটে আলতো করে স্পর্শ করি, আর ওর মধ্যে হারিয়ে যাই। এই প্রথম এতটা জেলাসি, এতটা ভালোবাসা ফিল হচ্ছে আরও একটি নারী থাকার জন্যে, যার প্রতি আশুর মাঝে মধ্যেই দৃষ্টি পড়ছে। অবশ্যই দৃষ্টিটা অবাক করা দৃষ্টি। একটা মেয়ের মধ্যে এতটা অপার্থিব সৌন্দর্য থাকতে পারে। একটা গাছ যেমন অযত্নে থাকলে রোগাশীর্ণ হয়ে যায়, একটা শরীরও ঠিক তাই। তেল পেলে, জল পেলে, পরিমাণ মতো সার পেলে গাছটাও যেমন ফুলে ফলে ভরে ওঠে, চামেলির অবস্থাও ঠিক তেমনই হয়েছে। অনুষ্ঠান শেষের পরে প্রত্যেক এক এক করে বাড়ি চলে যায়। আশু যাওয়ার আগে চেয়েছিল আমাকে একটু কাছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল। আমি গিয়ে ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে বললাম, বাবা মা সামনে শুরু করেছিস? হ্যাঁ রে, তোকে না বলেছি ওইটা না খাওয়া ছাড়লে আমি কিন্তু বিয়ে করব না। আগে বিয়ে কর, তারপর ছাড়বো। আমার কোমরটা ধরেছিল সে। আমি জানতাম আজকে একটা বিপদ সে বাঁধাবেই, আর এই বিপদটা হয়তো মনে মনে আমিও চাইছিলাম একটু নির্জন স্থানে অন্তত একটা চুমু সে আমাকে করুক, একটু হলেও তার ঠোঁটের স্পর্শ আমাকে দিয়ে যাক। কিন্তু সম্ভব হলো না। পেছন থেকে চামেলির ডাক, অদিতি তোমারে ডাকছে। তুই তুই এখানে কখন এলি? দুইজনে এতটাই বিভোর হয়েছিলাম দুইজনের চোখের দৃষ্টির মাঝখানে যে ওকে খেয়ালই করিনি। আমার কোমরটা ধরিয়ে একেবারে কাছে নিয়ে এসেছিল আশু। ওর মুখের ভেতর থেকে সিগারেটের গন্ধটা আমি পাচ্ছিলাম। এই গন্ধটা আমাকে মাতাল করে, আর তার উপর এখানে আসার আগে বোধহয় শেভ করে এসেছে। আফটার শেভের গন্ধটা কেমন যেন উগ্র শরীর করে দিচ্ছিল আমার। তার উপরে পারফিউমের গন্ধ, একটা সুন্দর মনোরম হাওয়া, খোলা বারান্দা, আর দুইজনেরই কাছে আসার একটা মারাত্মক পরিবেশ। এতটা এতটা ভালোবাসা, এতটা আবেগ, এতটা শরীরের চাহিদা আজ পর্যন্ত কোনোদিনও আমার ভেতরে জেগে ওঠেনি যতটা আজকে জেগে উঠেছিল। চামেলির ডাকে দুইজনেই সরে গেলাম। তারপরে গাড়ি করে ওরা বেরিয়ে গেলে আমি ফোন করলাম ওকে, কি রে আজকে একটা বিপদ করতি, পরে কথা বলবো খনি। বুঝতে পারলাম বাবা মা তখনও পাশে বসে রয়েছে। হাসি পেয়ে গেল আমার। বেশ কয়েকদিন পরের ঘটনা। এখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে চামেলি, রোজ স্কুল যাচ্ছে। আমি দিয়ে আসি নিয়ে আসি। আশুর সঙ্গে খুব একটা এখন দেখা সাক্ষাৎ হয় না, কারণ তারও কলেজে এখন পরীক্ষা চলছে, আমারও। ভেবেছিলাম এই বছর পরীক্ষার পরই বিয়ের কথাটা ওকে বলবো। সেই দিন রাত্রেবেলা আশু আমাদের বাড়িতে এসেছে হঠাৎ করেই। বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। ওকে শুধু ফোন করে বলেছিলাম যে জানিস বাবা না অসুস্থ, বাবার কিছু হয়ে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। তুই তো জানিস আমি আমি মা বাবার থেকে বাবাকে একটু বেশি ভালোবাসি। আসলে প্রত্যেকটা বাবা মাও যেমন দুই সন্তানের মধ্যে এক সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু বুঝতে দেয় না
আমিও ঠিক তাই। বাবা মার মধ্যে বাবাকে একটু বেশি ভালোবাসি, বুঝতে দিই না, তাই বলে মাকে ভালোবাসি না তা কিন্তু নয়। হাসু আমার কথা শুনেই চলে এসেছে। বাবার মাথার কাছে বসে, বাবা চোখ দুটো বন্ধ। মা সন্ধ্যা থেকে কান্নাকাটি করছে। বোনের পড়াশোনা ডকে উঠেছে। ডাক্তার এসে চেক আপ করে বলেছে মিনি স্ট্রোক হয়েছে, সাবধানে রাখবেন আর ওনাকে কোনো রকম স্ট্রেস দেবেন না। যদিও আপনারা তো হ্যাপি ফ্যামিলি, কোনো দিক থেকে কোনো কষ্ট নেই, অসুবিধা নেই। এ কি মামনি, এখনো বিয়ে থাওয়া করনি? আমাকে দেখে এই কথাটা বলেছিলেন ডাক্তার কাকু। আমার চোখ দুটো লজ্জায় নিচু হয়ে গিয়েছিল। আশু আমার পাশে বসে শুধু বলল, ও আবার বিয়ে করবে? বুঝতে পারছি ভেতরে ভেতরে সব কিছুরই একটা ধৈর্যের বাঁধ আছে, ওইটা বোধহয় ভাঙতে বসেছে। না, এইবারই সেই ধৈর্যের বাঁধ আটকাতে হবে, না হলে জল গড়িয়ে বন্যা হয়ে ভাসিয়ে দেবে অনেক দূর স্থান। বাবার অসুস্থতার কারণে প্রত্যেকটা মানুষই মাথার সামনে বসে থেকেছে, কিন্তু পেটটাকে চালানোর জন্য রান্না তো করতে হবে। আমি ভাই সব পারি, যতই কাজের লোক থাক না কেন। চলে গেলাম রান্নাঘরে। চামেলি পড়াশোনা করছিল। আশু আমার খোঁজ করতেই ওপরে গেছে, আমি যে রান্নাঘরে খেয়াল করেনি। রান্নাবান্না হওয়ার পরে আমি গেলাম বাবার ঘরে। বোনকে জিজ্ঞেস করতেই বলল, সে কি রে দিদি, দাদা তো অনেকক্ষণ আগে ওপরে গেছে, তুই জানিস নে? ওপরে? ওপরে তো চামেলি পড়াশোনা করছে রে, আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছিলাম। রাত তখন বেশ গাঢ়, প্রায় 10টার কাছাকাছি। হ্যাঁ, ওরা তখন খাবে, তুইও খেয়ে নে, বাবার শরীরটা এখন একটু ঠিক আছে। বাবা ঠিক আছে তো? বাবা হাত দিয়ে ইশারা করলো। মাকে উঠিয়ে বসিয়ে খাওয়ালাম, বোনকেও খাওয়ালাম। বললাম কি শুয়ে পড়। বোন বলল, না রে, আজকে বাবা মার কাছে ঘুমোই। তুই বাবা মার কাছে ঘুমোবি? অসুবিধা হবে তো। আরে না না, তুইও আয় না মা, তুইও শো। কত বছর পরে বাবার মুখে মা ডাকটা শুনলাম, আবেগকে ধরে রাখতে পারলাম না। এতদিন তো জানতাম আমি বড় হয়ে গিয়েছি, আমার জন্য ওইসব ডাক আর চলে না, একটি শব্দই শুধু চলে, তুই তো বড়। যাক, আজকে যে মা বলেছে এতেই মনে হচ্ছে বড়র থেকে আমি কতটা ছোট হয়ে গিয়েছি। বললাম ঠিক আছে, তাহলে আশুকে ডেকে নিয়ে আসি, ও খেয়ে দিয়ে চলে যাক, তারপরে না হয় আজকে সবাই মিলে সেই ছোট্টবেলার মতো একই বিছানায় ঘুমোবো। হ্যাঁ বাবা, তুমি শোও। মাকেও শুয়ে দিয়ে আসলাম। দেখলাম বাবা মা দুইজনে মিলে গল্প করছে। এতক্ষণ পরে মায়ের মুখে হাসি ফুটেছে। বোন কখন এক কোনায় পড়ে নাক ডাকছে। আমি ঠিক বোনের পাশে বেশ ওকে ধাক্কিয়ে ধুক্কিয়ে সরিয়ে শুয়ে পড়তে পারবো। আজকে বিছানাটা কত বড় বলে মনে হচ্ছে। ছোটবেলায় একই বিছানায় বাবা, আমি, বোন, মা সবাই ঘুমাতাম। জায়গাও হতো, কোলবালিশও থাকতো, কিন্তু দূরত্ব তখন ছিল না, মানুষগুলো একই জায়গায়। আর এখন বালিশ হয়েছে, কোল বালিশ হয়েছে, বিছানা হয়েছে, ঘর হয়েছে, আর দূরত্বটাও ততোধিক হয়েছে। দিনান্তে তো এখন বাবা মার সাথে ঠিক করে কথাই হয় না, মায়ের সাথে বসে গল্প হয় না। সেই ছোট্টবেলায় মাথায় তেল দেওয়া, ওসব তখন স্মৃতির অতীত। ভাবতে ভাবতে ওপরের ঘরে উঠছিলাম, দরজাটা খুলতেই দেখতে পেলাম আশু। আশু দাঁড়িয়ে রয়েছে চামেলির মুখের কাছে, ওর হাতটা চামেলির চুলের মধ্যে আর ওর ঠোঁটটা চামেলির ঠোঁটের মধ্যে, চামেলির হাত দুটো আশুর বুকের মধ্যে। ওদেরকে এইভাবে দেখে আমি আকাশ থেকে পড়লাম। আমার গলা দিয়ে স্বর বেরোলো না, আমি ডাকতে পারলাম না। আমার ভালোবাসার পুরুষটি শেষ পর্যন্ত একটা কাছের মেয়ের সঙ্গে। পরক্ষণে মনে হলো, ছি, কি মানসিক প্রবৃত্তি আমার। নিজের হাতে আস্তাকুর থেকে তুলে এনে ওকে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, আর আমি ওকে আবার কাজের মেয়ে বলে তকমা দিচ্ছি? না, কখনো না। আমি বড়, ও ছোট, ও তো ভুল করতেই পারে, এই শিক্ষা তো আমার বাবাই আমায় দিয়েছে। কিন্তু তাই বলে আশু এত বড়। আমার নিঃশ্বাসের শব্দটা বোধহয় আশুর কান অব্দি পৌঁছেছিল। চামেলিকে দ্রুত নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে সে দরজার পাশ থেকে ছিটকে বেরিয়ে আসতে আসতে বলল, ধৈর্যের একটা সীমা থাকে চৈতালি, আমি তো পুরুষ মানুষ, কতদিন আর অপেক্ষা করতাম।
এবার তোমার জায়গায় অন্য একজন স্থান নিয়েছে। বাদবাকি চিন্তাধারা তোমার উপরে নির্ভর করছে। তোমার জন্য যখন এতগুলো বছর উজাড় করে অপেক্ষা করতে পেরেছি, তখন পারবো চামেলির জন্য আরো আরো 5টা বছর অপেক্ষা করতে। আমার বুকের ভেতরটা ব্যথায় ফেটে যাচ্ছে। এতটা ভালোবাসতো আশু আমাকে, আর সেই আশু এক নিমেষে কি করে সম্ভব? মাথার সমস্ত রাগ গিয়ে উঠলো ওই কাজের মেয়েটার ওপরে। ছুটতে গিয়ে ওর গালে এলোপাথারি চড় মারতে শুরু করলাম। বললাম, কেন আমার জীবনটা কেন নষ্ট করলি তুই? তোকে আস্তাকুর থেকে তুলে এনে মানুষ করলাম, তোকে পড়াশোনা শেখালাম, তুই কি না আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি? আমি কাউরে কারি নাই দিদি, আমি কাউরে কারি নাই। আমার চোখের মধ্যে পোকা ঢুকছিল, ওইটাই দেখতেছিল দাদাবাবু। হ্যাঁ, আর এটা বুঝি এমনি বলে রাগে মাথার চুল ছিঁড়তে শুরু করলাম। এতটা কষ্ট আমি কোনোদিন পাইনি। সবে ভেবেছি বাবার অসুস্থতার পরে বিয়ের কথাটা বলবো, তার আগেই এমন কাণ্ড। আমার চোখের সামনে থেকে ছিটকে চামেলি দৌড়ে চলে গেল। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে 3তলার ছাদে। সেখান থেকে ঝাঁপ দিতে যাবে অমন সময়ের হাতটা ধরে হাঁচকা টান মেরে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, ভালোবাসিস? তুই আশুকে ভালোবাসিস? হ্যাঁ বল, মুখের দিকে তাকা আমার মুখের দিকে। এমনিতেই বায়োলজিক্যালিও বড় হয়েছে, আর মেন্টালি যতই মাধ্যমিক দিক না কেন, স্কুলে ভর্তি হয়েছে তো বেশি বয়সে। ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ওর চোখের মণি দুটো আশুর জন্যে ভালোবাসায় ভরপুর, আর ওইখানেই আশু হারিয়ে গিয়েছে। আমি আমার চোখের মণিতে সবসময় আশুকে দাপড়ানোটাই দেখতে চেয়েছি, ওর জ্বালা দেখতে চেয়েছি, কিন্তু চামেলি বোধহয় সেই জ্বালায় মলম লাগাতে চেয়েছে। তাই আজকে আশু আমার বদলে তার হয়েছে। ঠিক আছে, তাই সই। আমি তো বড়ই না হয় থাক। বছর 5 পরে আমি নিজেই ঠিক করলাম ওদেরকে বিয়ে দেব। বাবা গত হয়েছে বছর 3 আগে। আমার সঙ্গে আশুর বিয়ের কথাটা বাবা পেরে বসেছিল আশুর বাবা মার কাছে। ওনারা রাজি হলেও আশু মুখের ওপরে বারণ করে দিয়েছে। সে স্পষ্ট বলে দিয়েছিল সে চামেলিকে পছন্দ করে। বাবা সহ্য করতে পারেনি। বাড়ি আসতে আসতেই একেবারে হার্ট অ্যাটাক হয়ে যায়। সময় পাইনি আর ডাক্তার দেখানোর। কলেজ থেকে উদ্বাস্তুর মতো ছুটে গিয়েছিলাম নার্সিংহোমে শেষ দেখাটা দেখতে। বড় সন্তান হিসাবে শেষকৃত্য আমি করেছি। 3 দিনের জায়গায় 11 দিন করেছি, যেটা মানতে হয় মেনেছি। মাও দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে। মালতী মাসি এখন দুবেলায় কাজ করে। রাত্রেবেলা মায়ের দেখাশোনা করে, আর সকালবেলা রান্নাবান্না সব কিছু A to Z। ছোট বোনটা একটা ছোট্ট বেসরকারি কোম্পানিতে 10,000 টাকার মাইনে চাকরি পেয়েছে। থাক, ওর তো চলে যায়। আর বাবার রিটায়ারমেন্টের হাফ টাকা এখন মা পায়। আমার টাকায় সংসার চলে। সবই ঠিক আছে, এবার বিয়ে দিতে হবে। আশুকে বললাম, আমার উপরে আর রাগ করে থাকিস না। শোন, চামেলির কলেজ কমপ্লিট হয়েছে। ইচ্ছে করলেও এখন যে কোনো বেসরকারি কোম্পানিতে জয়েন করতে পারবে। ওর ইচ্ছে তোকে বিয়েটা সেরে ফেলা, আর আমারও সেটাই ইচ্ছে। আর এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে আমি মাকে নিয়ে বোনকে নিয়ে চলে যাব। এখানকার পরিবেশটা আমার পক্ষে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তোর এতটুকু কষ্ট হচ্ছে না চৈতালি? কষ্ট? কিসের কষ্ট? তুই তো নিজের মুখে সেই দিন ওকে চুমু খেয়েছিলি, ভালোবেসেছিলি। আর তোর চোখে আর ওর চোখে তোদের একে অপরের জন্য অনেকটা ভালোবাসা দেখেছি। আমি তো বড়রা সবসময় ত্যাগ করতে জানে। নিজের হাতে অনুষ্ঠান করে ওদেরকে বিয়ে দিয়েছি আমারই বাড়িতে। হ্যাঁ, চামেলির বাবা মা ভাই বোন সবাই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছে। আমার জন্য শখ করে বাবা যে গয়নাগুলো বানিয়েছিল সেগুলোর কিছুটা বোনকে দিয়েছি, কিছুটা ওকে দিয়ে দিয়েছি। আশুর সঙ্গে বিয়ে করে চামেলি খুব খুশি। তার মুখে হাসি আর ধরে না। আশুর চোখে মুখেও আমার জন্য এখন আর ভালোবাসা এতটুকু নেই। আসলে আমি অনেকটা দেরি করে ফেলেছি ওকে, অনেকটা। ওদের বিয়ে দিয়েই আমি চলে গেলাম এই বাড়ি বিক্রি করে। আমার থাকার আর কোনো ইচ্ছে নেই। ছোট বোনকে জিজ্ঞেস করেছি তার জীবনে কেউ আছে কি না। সে বলেছে আছে। শুধু বললাম,
যবে বিয়ে করার ইচ্ছে হবে আমায় বলবি, অনুষ্ঠান করে কিন্তু দেব। বাবা চলে গেছে বলে ভাবিস না, তোর কেউ নেই, দিদি আছে, আর দিদি বাবা মায়ের মতোই হয়। আমার জীবনের শেষ দিনটুকু পর্যন্ত আমি আমার বড় সন্তান হয়ে যাওয়ার কর্তব্যটা করব, ঠিক যেমন চামেলির জন্য করেছি। দিদি, তোকে একটা কথা বলবো? বল। তুই ইচ্ছে করে একটা কাজের মেয়ে বলিস না বোন। আমি বড় মেয়ে, আমাকে আমার কর্তব্য করতে দে। বোন চুপ হয়ে গেল। আমার ভেতরের পুঞ্জীভূত অভিমান আর এখন নেই। কর্তব্য করতে করতে বড় হওয়ার ভারে সব কিছু নুয়ে পড়েছে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।